বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বিএনপির জন্য একটি বড় সুখবর যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একেবারেই খোলাখুলিভাবে তার মতামত জানিয়ে দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। বিএনপিও দীর্ঘদিন ধরে একই দাবি করে আসছে যে আগামী বছর জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন না হয়ে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলা উচিত, এবং এটা চাইলে সরকারের পক্ষে খুবই সহজ এবং খুবই সম্ভব। তো যেহেতু সেনা প্রধান তিনি এখন এই কথা বলেছেন, তার কথার অবশ্যই গুরুত্ব আছে। তাহলে বিএনপির জন্য এখন বড় একটা শক্তি এবং বড় একটা সাপোর্ট এই ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন কি পদক্ষেপ নিবে এবং তাদের উপর এই নির্বাচন নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কোনো প্রকার চাপ সৃষ্টি হচ্ছে কিনা, তারা চাপ অনুভব করবে কিনা এবং জেনারেল ওয়াকারুজ্জামানের এই মতামতকে গুরুত্ব দিবে কিনা, সেটা কিন্তু সামনে আমরা দেখতে পাবো। অবশ্যই এর মধ্যে আমরা জানতে পেরেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অনেকগুলো মতামত তার পক্ষ থেকে তিনি দিয়েছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘে যে প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে তার মতামত চাওয়া হয়নি, মতামত না চেয়েই কিন্তু জাতিসংঘ তার এই জুলাই গণ অভ্যুত্থানের রিপোর্টটা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে জাতিসংঘ তার মতামত চেয়েছেন, সরকার তার সাথে যোগাযোগ করতে দেয়নি। এখন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার পক্ষ থেকে তার এই মতামত জানিয়েছেন, কতটা সত্য মিথ্যা আমরা জানি না। তিনি এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি বলছেন যে যেহেতু অনির্বাচিত একটি ক্ষমতা বাংলাদেশে এখনো অবস্থান করছে, দেশের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি যে বিরাজ করছে, সেটাকে সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য, স্থিতিশীলতার মধ্যে আনার জন্য অবশ্যই একটি নির্বাচিত সরকারের কাছে, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তাহলে চারদিক থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সুন্দর একটি গতি ফিরে আসবে। প্রিয় দর্শক, তিনি আরো একটি মতামত প্রকাশ করেছেন যে মায়ানমার বাংলাদেশের জাতিসংঘে প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে তিনি বলছেন এটি কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার যারা থাকবে তারা। তিনি বলছেন যে মানবিক করিডোরের নামে যে সুযোগ দেওয়া হবে, এই সুযোগের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব যে বিনষ্ট হওয়ার একটা সুযোগ তৈরি হবে। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যে মানবিক করিডোরের ব্যাপারে যে কথা হচ্ছে, খলিলুর রহমান তিনি জানিয়েছেন যে না, মানবিক করিডোর বিষয় নিয়ে কোনো কথাই ওঠেনি। বাংলাদেশের যে জাতিসংঘের যে খাদ্য পণ্যগুলো আসে সেগুলো যে একটা ট্রানজিট, অর্থাৎ কি বাংলাদেশে অবস্থান করছে, এবার অন্য দেশে সে খাবারগুলো বা পণ্যগুলো পাঠিয়ে দেওয়ার জন্য যে সহযোগিতা তারা জাতিসংঘ সেটুকুই চেয়েছে। এখানে কোনো করিডোরের বিষয় কিন্তু চাওয়া হয়নি, করিডোরের বিষয় চাওয়া এবং আলোচনায় এখানে আসেনি। তিনি এই বিষয়ে আরো কিছু কথা, তিনি যুক্তিসঙ্গত প্রস্তাব তিনি সেখানে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা এও জানি যে সিরিয়া এবং তুরস্কের মধ্যে যে মানবিক করিডোর ওখানেও চাওয়া হয়নি, সেখানেও কিন্তু এরকম তুরস্ক দিয়ে পণ্য বা যে সকল খাবার বা প্রয়োজনীয়তা অনুভব করার জন্য জাতিসংঘ বিভিন্ন রকম জিনিস পাঠিয়েছিল, সেখানেও কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সিরিয়াতে যখন আপনার জাতিসংঘের এই জিনিসপত্রগুলো যখন আদান প্রদান শুরু হয়েছিল, তখন আশপাশ থেকে এমনকি আফগানিস্তান থেকেও বিভিন্ন লোকজন সেখানে এসে ভিড় করতে থাকে। কারণ যেখানে খাবার পাওয়া যায়, মানুষ তো সাধারণত সেখানে ভিড় করবেই, তার আশেপাশে অবস্থান করবে। মানুষ যখন বুঝতে পারে যে তুরস্ক থেকেই খাবারটা আসছে, তখন মানুষের ধীরে ধীরে তুরস্কে আপনার অনুপ্রবেশ ঘটাতে থাকে। তুরস্ক এই খাবার দেওয়ার আগে পর্যন্ত
2 থেকে 3 লাখ হয়তো শরণার্থী ছিল। যখনই এই খাবার বা জাতিসংঘ যখন পণ্যবাহী গাড়িগুলোর মাধ্যমে সিরিয়াতে খাদ্য যখন পৌঁছাতে শুরু করে, তখনই কিন্তু প্রায় 25 থেকে 30 লক্ষ শরণার্থী কিন্তু তুরস্কে কিন্তু প্রবেশ করে। প্রিয় দর্শক, এরকম কিন্তু নজির আছে। বাংলাদেশেও যদি এই ধরনের পরিস্থিতি জাতিসংঘ যদি তৈরি করতে চায়, তাহলে সেখানেও রাখাইন রাজ্য দিয়ে শুধু রাখাইনের লোকজন যে সুবিধা পাবে তা না, তাদের অন্যান্য রাজ্যেও যারা নিপীড়িত রয়েছে, খাদ্যের অভাবে রয়েছে, বস্ত্রের অভাবে রয়েছে, তারাও কিন্তু তখন ধীরে ধীরে বাংলাদেশে নিরাপদ স্থান মনে করে এবং আশ্রয়স্থান মনে করে, তারা নির্ভরতা প্রতীক হিসাবে, আশ্বস্ততার হিসেবে, নিরাপত্তা মনে করে তারা এখানেও এরকম ভিড় করতে শুরু করতে পারে। এতে বাংলাদেশেরও কিন্তু শরণার্থীর ঢল নামতে পারে। এরপর জেনারেল ওয়াকারুজ্জামান আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে থাকেন, সেটা হলো যে চট্টগ্রাম বন্দরটা ব্যবহারের ক্ষেত্রে তিনি এক্ষেত্রেও বলেছেন যে এটি তিনি সমর্থন করেন না, এটিও তিনি নির্বাচিত সরকারের কাছে এটা তিনি হস্তান্তর করতে চাচ্ছেন, তাদের সিদ্ধান্তের উপরে তিনি এটি গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রিয় দর্শক, এখন তাহলে চারদিক থেকে আমরা বুঝতে পারছি জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জনগণের মতামতের সাথে তিনি কিন্তু একত্রতা ঘোষণা করছেন। তিনি বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে তার প্রশ্নের উত্তরগুলো তিনি একেবারে খোলাখুলিভাবে প্রকাশ করেছেন। এখন এর অন্তরালে কি ধরনের কূটনৈতিক চিন্তাভাবনা বা কূটকৌশল বা রাজনৈতিক কূটকৌশল তিনি চালছেন, সেটা আমরা বুঝতে পারবো সামনের দিনগুলোতে। এগুলি কি আসলে তার মনের কথা কিনা, এবং জনগণের চাওয়া, রাজনৈতিক দলের চাওয়ার সাথে তার চাওয়াগুলো তিনি যেভাবে একত্রতা করে দিয়েছেন, একাকার করে মিশিয়ে দিয়েছেন, সেগুলির পিছনে অন্তরালে কোনো নিগূঢ়তম কোনো চাল আছে কিনা আমরা অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো। এবং প্রিয় দর্শক, আপনারাও যদি সচেতন থাকেন, আপনারাও জানতে পারবেন আসলে বাহ্যিকভাবে সকল কথাই কিন্তু কথা নয়, এখানেও অনেক সময় অনেক দূরদর্শী রাজনৈতিক চাল থাকতেও পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তবে বিএনপির জন্য সামনে বিশাল একটি সুখবর আসছে, যে যেহেতু জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা চাপ সৃষ্টি হবে, এবং নির্বাচন নিয়ে যদি বিএনপি আরও বেশি চাপ সৃষ্টি করে, তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে সমর্থন এবং দলীয় যে চাপ, দুটো মিলে সরকার কোন দিকে মোড় নিবে, এবং সরকার এই আগামী বছরের জুনে নির্বাচন থেকে সরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে কিনা, সেটাই এখন লাখ এবং কোটি টাকার প্রশ্নের উত্তর মিলবে। ধন্যবাদ সবাইকে।